ভাসানীর অবদান আপনি জানবেন কি করে? আপনি তো তখন আওয়ামী লীগের লেসপেন্সার হয়ে আওয়ামী লীগের সিনেমা বানিয়েছেন। এই যে ছাত্ররা আন্দোলন করছে এবং তারা দাবি করছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাদের এই দাবির সাথে আপনি আসলে কতটুকু মনে করছেন এটা যৌক্তিক একটা দাবি তারা করছে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টা আমার প্রেক্ষাপটে একটু আলাদা। ছাত্ররা দাবি করবে সেই জন্য পরিবর্তন করতে হবে, বা ছাত্ররা দাবি করবে সেই জন্য মন্ত্রী পদত্যাগ করতে হবে, এই বিষয়টার সঙ্গে আমি একমত নই। তবে আমি যদি দায়িত্বশীলতার প্রশ্ন দেখি, আমি যদি আমার দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে আমার বিরুদ্ধে তো কথা উঠতেই পারে। আপনারা জানেন বাংলাদেশ একটা বর্ষা দেশ। বাংলাদেশ এটা নদীমাতৃক প্লাস বর্ষার দেশ। আমাদের দুইটা মাসই বলে বর্ষাকাল। পৃথিবীর কোনো দেশে বর্ষাকাল বলে কিছু নাই, আমাদের দেশে বর্ষাকাল আছে, যেটা আষাঢ় শ্রাবণ। 15 জুন থেকে 15 আগস্ট পর্যন্ত আমাদের চলে আষাঢ় এবং শ্রাবণ মাস। তা আষাঢ় আর শ্রাবণ মাস মানে ঝড়ের মাস, বৃষ্টির মাস। ঝড়ের মাস না, বৃষ্টির মাস, ঝর্ণার মাস। এইসব বৃষ্টি হবেই। আর বাংলাদেশে যেহেতু এখন প্রতি বছর দেখা যায় বৃষ্টি হলে কোনো না কোনো জায়গায় জলাবদ্ধতা হয়, বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়, ঢাকায় হয়, চট্টগ্রামে হয়, বিভিন্ন জায়গায় হয়। এই সময়ে পরীক্ষার তারিখটা কেন দেওয়া হলো, এটা আমার কাছে বোধগম্য নয়। আমরা আজীবন দেখে আসছি আমাদের পরীক্ষা মার্চ এপ্রিলে হয়েছে। মার্চে হয়েছে এসএসসি পরীক্ষা, এপ্রিলে হয়েছে, অর্থাৎ বালা মুসিবতের আগে পরীক্ষাগুলো শেষ করে ফেলেছে। এখন শুনতে শিক্ষামন্ত্রী চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা নেবেন। এইটাও কীর্তন কাকতালীয় ব্যাপার। কারণ স্কুলে তো ধারাবাহিকতা আছে, প্রতিটা ক্লাস 9, 10 সমাপ্ত হয় ডিসেম্বরে। তারপরে তারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, এইচএসসি পরীক্ষা, যেটা 1 মাস গ্যাপ দেওয়া হইতে পারে। এসএসসি এইচএসসি 1 মাস গ্যাপ দেওয়া হইতে পারে। কিন্তু তিনি কেন এসে এবার পরীক্ষাটা এই ভরা বর্ষা মৌসুমে নিয়ে আসলেন আমি জানি না। এবং ভরা মৌসুমে এনে তাও কি করলেন, সমস্ত সবগুলো বোর্ড একসঙ্গে নিয়ে আসলেন। এখন আপনার কোনো কাজ যদি ভালো না হয়, ফলাফল যদি ভালো না হয়, তাহলে যদি একজন সমালোচনা করে তাকে গালি দিতে পারবেন? সে তো স্বাভাবিকভাবে বলবে যে এই কাজটা ভালো করেন নাই। আর যদি ভালো করেন, তখন যদি কেউ খারাপ বলে, তাহলে বলতে পারেন যে আমরা ভালো কাজটা করেছি, আপনারা কেন খারাপ বলছেন। তারপরে যখন আমার কষ্ট হলো, আমি যেটা মনে করি যে প্রথম যেদিন বন্যাটা শুরু হয়ে গেল, যখন ডিমান্ড করা হলো পরীক্ষাটা পিছাতে হবে, তখন চট্টগ্রামের পরীক্ষাগুলো পিছানো হলো। তাই চট্টগ্রামের পরীক্ষা পিছিয়ে যখন দিয়েছেন, তাহলে আপনি শিক্ষামন্ত্রী কেন গেলেন না কেন্দ্রগুলো পরিদর্শন করতে? আপনি তো একটা হেলিকপ্টার নিয়ে হোক, একটা মোটর সাইকেল নিয়েও যেতে পারতেন। বাদ দিলাম হেলিকপ্টার তো আছে, অনেক হেলিকপ্টার আছে, নিয়ে আপনি কেন পরীক্ষা কেন্দ্রগুলো সরেজমিনে দেখে আসতেন না? আপনি যদি সরেজমিনে দেখে আসতেন, তাহলে তো আপনি বুঝতে পারতেন যে ছেলেরা যা বলছে, কেন দাবি করতে হবে, কেন দাবি করতে হবে। পরিবেশ সৃষ্টি করা মানে কি, যে দাবি করলে শুনবেন, তাহলে তো আপনার বাচ্চারা, ছেলেরা স্কুল কলেজে গন্ডগোল করবে। আপনি নিজের ঘরেও বাচ্চা যদি চাইলে পড়ে দিতে হয়, তাহলে সে তো গ্লাস ভাঙবেই। এটা অতি স্বাভাবিক, কারণ সে তার দাবিটাকে শক্তিশালী করার জন্য ভাঙচুরটাকে সবাই হাতের কাছে পায়। তো ছেলে মেয়েরা দাবি করবে কেন? তাদের পরীক্ষা হওয়া উচিত কি উচিত না, এটা কি গার্জিয়ানরা বা সরকার বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সাহেবরা বুঝতে পারেন না? প্রথম দিন যখন পরীক্ষাটা স্থগিত করার মতো পরিবেশ হইল, সবাই দাবি করলেন, তাহলে তাৎক্ষণিকভাবে বন্ধ করলেন, ঠিক আছে। আপনি গেলেন না কেন পরের দিন? আপনি ভিজিট করে এসে দেখে বলতেন, আপনি একটা সমন্বয় মিটিং করতেন, আপনি সমস্ত বোর্ডের চেয়ারম্যান নিয়ে বসতেন, সবাইকে নিয়ে জরুরি সভা বসে বলতেন কী করা যায়। তারপরে যেখানে আবহাওয়া থেকে বলছে 3 নম্বর 4 নম্বর সিগন্যাল চলতেছে, এবং বলতেছে আরও 5 দিন, আরও 6 দিন ঝড় হবে, বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, এবং 8টা যে বিভাগ, সবগুলো বিভাগেই ভারী বৃষ্টিপাত হবে, তাহলে বাকি থাকলে কোথায়? তাহলে আপনি তাৎক্ষণিকভাবে যদি বসে পরীক্ষাটা 15 দিন পিছিয়ে দিতেন, তাহলে কি মহামত অশুদ্ধ হতো? 15 দিন পিছিয়ে দিলে তো আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না। তাহলে এই ব্যর্থতার দায় দায়িত্ব কে নেবে? আজকে এই ছেলেগুলাকে যে আমরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলার দিকে নিয়ে গেলাম, আজকে তাদেরকে অনেকে বলতেছে এই ছেলেরা এগুলো করবে, এগুলো মেনে নেওয়া যায় না। আরে বাবা, মেনে নেওয়া যায় না তো এটা সবাই বলে, কিন্তু আপনি করবেনটা কি? আপনার ছেলে যখন ঘরে হাত পা ছেড়ে দিয়ে চিৎকার করবে, তখন কী করবেন? ছেলেকে মেরে ফেলবেন? তো এই ছেলেরা তো এখন আক্রমণ করতে আছে আপনাকে। কালকে তাদেরকে পিটাই করছেন, কেন পিটাই করলেন? আপনি তাদেরকে কেন লাঠিচার্জ করলেন? তারপরে উস্কায়া দিচ্ছেন আবার বারবার। এখন এটার পক্ষে বললে আমাদের সমস্যা, বিপক্ষে বললে আমার সমস্যা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে ছাত্ররা যেটা করছে এটাও বাড়াবাড়ি, শিক্ষামন্ত্রী যেটা করছেন সেটা চরম ব্যর্থতা। এই দুইটার সমন্বয় আমি চাই।
জি এই দুটো সমন্বয় সরকারের কাছে আমি কামনা করি। জি ধন্যবাদ। মাহবুব আজিজ, একজন শিক্ষার্থীর ভিডিও আমরা দেখেছি যেখানে শিক্ষামন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে একজন শিক্ষার্থীর মুখ থেকে। আসলে এ ধরনের মন্তব্য আসলে কি এটা কি মত প্রকাশের স্বাধীনতার জন্য কি এ ধরনের মন্তব্য তারা করছে? জি ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, ধৈর্য, সহনশীলতা বা সহিষ্ণুতা যাই বলুন না কেন, এটা আমাদের সমাজেই আমরা এখন কতখানি দেখতে পাই। আমাদের যে এক ধরনের জিঘাংসা প্রবণ পরিস্থিতি আমরা তৈরি করেছি, এটা তো সমাজের সর্বত্রই আছে। আমরা সবচেয়ে যে সংবেদনশীল তরুণ সমাজ বা আরও কৈশোরোত্তীর্ণ বয়সী, তাদের কাছ থেকে ধৈর্য চাচ্ছি, তাদের কাছ থেকে সহিষ্ণুতা চাচ্ছি। আর আমরা বড়রা কি করছি সমাজে? যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছি আমরা বিভিন্ন সময়ে, যারা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা কি ভাষা প্রয়োগ শুনেছি, এবং সেই জায়গা থেকে তরুণদের কাছ থেকে, প্রায় কৈশোরোত্তীর্ণদের কাছ থেকে ধৈর্য সহিষ্ণুতা চাওয়ার কিছুই নাই। বরং একেবারেই কোমলমতি এরা শিক্ষার্থী, তারা যাতে নিজেদের জীবন গড়বার সুযোগটা পায়, এটা তাদের সুযোগ নয়, অধিকার, এবং সেটা রাষ্ট্র নিশ্চিত করে, সেটাই তো রাষ্ট্র এবং সরকারের প্রধান দায়িত্ব হবার কথা। আমরা কি দেখলাম এইবারের এই যে পরিস্থিতিটা তৈরি হলো, যে ঝড় বৃষ্টি হলো, এই সময় পরীক্ষাটা কেন হচ্ছে? পরীক্ষাটা যে কোভিডের পরে যে পরিস্থিতি হয়েছিল, সেই জন্য পরীক্ষা কিন্তু আগে মার্চ থেকে এপ্রিল মের মধ্যে হয়ে যেত, এসএসসি এবং এইচএসসি। কোভিডের পরেই একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকে পিছিয়ে আসবার নানান পরিকল্পনা চলে। কিন্তু আমরা এর আগে দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানের সময় অর্ধেক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, আর অর্ধেক কিন্তু হয়নি। তখন ছাত্ররা দাবি করে বসে আমরা আর পরীক্ষাই দেব না। এই তখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক ধাক্কায় সেটা মেনে নেয়। তখন একটি কাজটি ভালো হয়নি। পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত কখনো ভালো হতে পারে না। সেটা যে কোনোভাবেই ছাত্রদের বোঝানো দরকার ছিল বা সময় দেওয়ার দরকার ছিল, অর্ধেক নাম্বারের হলেও পরীক্ষা নেবার দরকার ছিল। কারণ আপনি একটা পদ্ধতি নষ্ট করতে পারেন না। পরীক্ষা না দেওয়ার অভ্যাস যদি একবার হয়ে যায়, পরীক্ষার হলে আর বসা হয় না। যাই হোক, সেটার একটা পরিস্থিতি ছিল। তারপরে এখন যে পরিস্থিতি বর্তমানে যেটা চলছে, আপনি দেখুন যে বৃষ্টি হচ্ছে একেবারে এই পরিস্থিতিতে। রোববার দিন তো আসলে ঢাকা শহরেরই কি অবস্থা ছিল। যারা অফিসগামী যাত্রী ছিল, যাদের বাস বিভিন্ন ধরনের পরিবহনে যাচ্ছিলেন, সমস্ত বন্ধ হয়ে গেছে রাজধানী। সেইখানে 3-4 ঘন্টার পরিশ্রমে ছাত্রীরা যাবে পরীক্ষা দিতে, এবং সেইখানে তাদের পোশাক ভিজে যাবে, জুতা মোজা ভিজে যাবে, ব্যাগ কলম ভিজে যাবে। তারপর তারা সেই ভেজা কাপড়ে 3 ঘন্টা পরীক্ষা দেবে। এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকেই তাদের পরবর্তী জীবন নির্ধারিত হয়, অনেকটা দিক নির্দেশনায় চলে আসে তারা। এরকম একটা পরিস্থিতিতে পরীক্ষাটা পিছিয়ে দিলে কি হতো? যেখানে চট্টগ্রামে পরীক্ষা হচ্ছে না, সেইখানে ঢাকা সহ অন্যান্য জায়গায় যদি পরীক্ষা আর একটু পিছিয়ে যেত, কি হতো? এগুলো তো মানে কোনো জেদাজেদির বিষয় নয়। এবং ছাত্রছাত্রীরা যদি একটু সুবিধা হয়, তাদের একটু অনুকূল পরিবেশ তৈরি হয়, সেটাই বা কি খারাপ? একজন ছাত্রছাত্রীও যদি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারে, এই দায় কিন্তু সরকারের। কারণ আপনি তার ব্যক্তিগত কোনো সমস্যায় বা পারিবারিক সমস্যায় পরীক্ষা দিতে পারেন এক কথা, কিন্তু আপনি বিরূপ পরিবেশে কয়জন ছাত্রছাত্রীর গাড়ি আছে ব্যক্তিগত, সেই গাড়ি থাকলেও কি সেদিন যাওয়া গেছে? তারপরে আমি বুঝলাম যে সে ভেজে নাই গাড়ির ভিতরে থাকতে, কিন্তু কয় শতাংশ ছাত্রছাত্রীর গাড়ি আছে? এই সারা দেশের যে পরিস্থিতি হয়েছে, আপনি দেখুন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ক্ষেত্রে কি ঘটেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জেদাজেদিটা আমরা সব সরকারের সময়ই দেখি। যখন যেই সরকার দায়িত্বে থাকে, তখন তো মনে করেন যে আমি বলেছি এটা হবে না কেন, আমি তো বুঝতে পারছি। এই জায়গাটা থেকে সরে আসতে হবে এবং জনবান্ধব কিছু পরিস্থিতি তৈরি করা দরকার। আপনি দেখুন যে ফার্মের মুরগি যেই কথাটি বলা হয়েছে, এটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে, সিরিয়াসলি বলেছেন কি বলেননি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই ধরনের বেফাস কথাবার্তা বলবারই কি প্রয়োজন? আপনি ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে নকল ধরার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী অনেক কথা বলছেন, নানান রকম কথাবার্তা বলছেন। আচ্ছা, মন্ত্রী স্বয়ং যদি সব জায়গায় উপস্থিত হতে চান, এটাও কি খুব বিজ্ঞানসম্মত ব্যাপার?
একজন মন্ত্রী এই কোটি কোটি মানুষের প্রত্যেক বাড়িতে প্রত্যেক স্কুলে কী করে যাবে? বরং প্রক্রিয়াটিকে আরও জনবান্ধব করা যায় কিনা। আপনার নকল আপনি বন্ধ করবেন, পরীক্ষার হলে গিয়ে কাগজ সিজ করবেন, তার চাইতে নকল কেন হচ্ছে, কি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীরা আরও পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেই জায়গাটি উদ্ভাবন করার দায়িত্ব কিন্তু মন্ত্রীর। কাজেই এইসব না করে এই ধরনের নানান রকম কাণ্ড কারখানা আসলে এক ধরনের চটজলদি জনপ্রিয়তা হয়তো দেয়, আখেরে কিন্তু খুব ফল লাভ হয় না। আমরা কিন্তু এটা দেখেছি যে নকল করতে দেওয়া হয়নি জন্য শিক্ষার্থীরা ওনারা হচ্ছে বিভিন্ন কেন্দ্রেও ভাঙচুর করেছে। এই জায়গাগুলো আসলে ঠিক যেভাবে আসে কতখানি বিশ্বাস্য, নকল করতে দেওয়া হয়নি বলে ভাঙচুর করা হয়েছে, সকলেই তো আর ভাঙচুর করেনি। অনেকেই তো রাত ভর দিন ভর পড়াশোনা করে, সেই সেন্টারে 50 যারা পরীক্ষার্থী ছিল সকলেই ভাঙচুর করেছে বলে আমি বিশ্বাস করি না। কোনো জায়গাতেই সকলেই আইন নিজের হাতে তুলে নিতে চায় না। এই জায়গাগুলোতেই নিয়ন্ত্রণ এবং একটা পরিষ্কার জবাবদিহিতার বিষয় আনবার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সরকারের। এখানে কাউকে দোষ দেওয়া যাবে না। কেন একজন ছাত্র খারাপ ব্যবহার করছে বা কেন একজন হিংস্র ভাষায় কথা বলছে, একজন দুজন যদি সেই ভাষায় কথা বলে তাই বলে পুরো প্রজন্মটা নষ্ট হয়ে গেছে সে কথাও আমি বলতে চাই না। কারণ একজন দুজন বলতেই পারে, কেন বড়রা বলছে না? আজে বাজে শব্দ হচ্ছে না? আপনি যাদেরকে অশালীন শব্দে কথা বলেছেন তাদেরকে আপনি জাতীয় কবির কবরস্থানে শায়িত করেননি? আপনি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আর তরুণদের কথা বললে বলছেন যে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো অযৌক্তিক হচ্ছে। কাজে আপনাকে বুঝতে হবে কোনটা শ্লীলতা, কোনটা শালীনতা, কেন ধীর স্থির হতে হচ্ছে না। আপনার এক এক জায়গায় পিক অ্যান্ড চুজ করবেন তা তো হতে পারে না। আপনার শ্রদ্ধেয়দেরকে যদি অবমাননা করা হয়, এটা মুক্তিযোদ্ধাদের গলায় যখন মালা দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারকে, জুতার মালা, তখন আপনাদের চোখে পড়েনি? বঙ্গবন্ধু সহ রাজনৈতিক নেতাদেরকে যেভাবে অশ্লীল অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়েছে তখন রাষ্ট্রের চোখে পড়েনি? এগুলো তো বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, নানানভাবে ইতিহাসের বয়ান তৈরি করা হয়েছে, অপ্রয়োজনীয় কুতর্ক আনা হয়েছে। এগুলো তো প্রয়োজন ছিল না। একেবারে ন্যূনতম গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক একটা শাসনের জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। ওই জায়গাটাতেই আমরা যদি কনসেন্ট্রেশন করে যার যার কাজটি করতে পারতাম, তা না করে প্রত্যেকেই এক একজন এক এক রকম বয়ান নিয়ে উপস্থিত হচ্ছে। কেউ 47-এ চলে যাচ্ছেন, কেউ তিতুমিরের আমলে চলে যাচ্ছেন, কেউ চাঁদে চলে যাচ্ছেন। তা না করে 24-এর গণঅভ্যুত্থানটি কেন হয়েছিল? সুশাসনের জন্য হয়েছিল। সুশাসনের অভাব কি, কেন সুশাসন হয় না, ওই বিষয়ে আমাদের আলোচনা করা দরকার। আপনি সংসদে 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে 97টি অধ্যাদেশ পাশ করেছে বিএনপি সরকার, আর বাকি যেগুলো করেনি সবগুলি সুশাসন এবং রাষ্ট্রীয় এই গণতান্ত্রিক অবকাঠামো তৈরির। কেন সেগুলো পাশ হচ্ছে না? কেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক, পুলিশ সংস্কার, এগুলো নিয়ে কথা হচ্ছে না? সেই জায়গায় আমাদের কনসেন্ট্রেশন দেওয়া দরকার। এবং ওই জায়গাতে আমরা একজন ব্যক্তির পরিবর্তন চাইনি 24-এর গণঅভ্যুত্থানে। শুধুমাত্র শেখ হাসিনার পরিবর্তন কিন্তু আরেকজন আসবেন তা কিন্তু হয় না। আমাদের পুরো প্রক্রিয়াটিতে জনসাধারণ যাতে অংশগ্রহণ করতে পারে, সকলের যেন সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ থাকে, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে এই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষায় কি আমরা এগোতে পেরেছি? কতখানি পারলাম? সেখানে অবশ্যই তরুণ প্রজন্মের সম্মান এবং মর্যাদা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদেরকে বুঝিয়ে তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করলে, এবং অবশ্যই তারা পরীক্ষা দিতে যাবে, তারা তো আজকেও পরীক্ষা দিচ্ছে। জি জি, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, আপনাদের দলের নেতাই, তিনি বলেছেন জামাতের সবচেয়ে বড় শক্তি হলো সাংগঠনিক শৃঙ্খলা, যা অন্য কোনো সংগঠনে নেই। তবে বিভিন্ন সময় দলটির কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা নানা ধরনের অভিযোগের ঘটনাও দেখেছি। আপনার কি মনে হয় আপনাদের মতো শৃঙ্খলা অন্য কোনো দলে কি নেই? অন্য কোনো দলের কি নেই সেটা বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন আপনি সারা বাংলাদেশে যেরকম রাজনৈতিক পরিস্থিতি হয়েছে, যেভাবে কথাগুলো বলা হচ্ছে বা এখানে যে আলোচনাগুলো আসতেছে, সেখানে কি বলেছে যে এখানে আমরা তো সবাই ফেরেশতা না, অনেকে ভালো হতে পারে, আমি হয়তো ব্যক্তিগত ভালো নাও হতে পারি, কিন্তু আমি তো একটি দলকে প্রতিনিধিত্ব করছি না, আমি দলের একটি অংশ, আমি তো দলকে প্রতিনিধিত্ব করছি না। এখানে আমাদের আমির সাহেব যে কথাটা বলেছেন, উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের দলের মধ্যে আমাদের একটা শৃঙ্খলাবোধ আছে, এবং শৃঙ্খলাবোধ আমি দেখেছি। আমি যখন এই দলে অংশগ্রহণ করেছি, যেমন আমাকে শৃঙ্খলাবোধ ধরতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এখন আমাকে নামাজের সময় নামাজ পড়তে হয়। অন্য দলে যখন আমি ছিলাম বা আমি অন্য জায়গায় গেছি, সেখানে তো আমার নামাজটা এত পড়তে হতো না। তো শৃঙ্খলার বিষয়টাও জামাতের মধ্যে আছে।
এখন আজকে ধরেন যে কথার পিঠে কথা আসে যে আজকে শিক্ষার্থীরা বিভিন্ন শব্দ চয়ন করছেন যেগুলো আপনাকে পছন্দ করছেন না। তাই একজন শিক্ষামন্ত্রী বাচ্চাদেরকে কি করে বলতে পারে যে ব্রয়লার মুরগি? এটা তো অনেক বিশাল একটা বড়। উনি তো পরবর্তীতে এটার ব্যাখ্যাও দিয়েছেন। আমি তার শির কেটে ফেললাম, মাথা কেটে ফেললাম, তার বললাম সরি বলছি। ওর তো সরি বলার আগেও আত্মহত্যা করা উচিত ছিল। আমার শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার আগে আত্মহত্যা করা উচিত ছিল। পদত্যাগ পরের কথা। এখানে ভুল করলে এই ভুলটা সারা জাতির কাছে চলে যাবে, ব্যক্তিগতভাবে আমাদের কারো কোনো পক্ষে বিপক্ষ না। এখানে শিক্ষামন্ত্রীর কথাটা বলার দরকার ছিল কি? আর তিনি যে প্রায় 22,000 মতো কেন্দ্র, আমি এক্স্যাক্টলি মনে নেই, এবং আজিজ সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে উনি কি সব কেন্দ্রে যাওয়া সম্ভব? তাহলে উনি তো র্যান্ডম স্যাম্পলিং করবেন। তো র্যান্ডম স্যাম্পলিং করলেন না কেন? উনি যে একটা পরীক্ষা বাতিল করলেন, প্রথম যে বাতিলটা করলেন, কোন স্যাম্পলিংয়ের পক্ষে সেটা করেছেন? উনি কারো কথাই শুনে বলেছেন? তাহলে ওই কথা শুনে যদি বলতে পারেন, তাহলে আরও বাকি কথা কেন শুনলেন না? কাজে আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদেরকে, ভাই দেখেন, এখানে রাষ্ট্র যারা পরিচালনা করে তারা একজন ব্যক্তি, আমরা 10 জন মানুষ ও ব্যক্তি, কিন্তু আমরা কি ভুল করলাম তাতে অন্যের কোনো ক্ষতি হয় না। আমার ভুলের শিকার আমি হই, ক্ষতিগ্রস্ত হই। কিন্তু যখন একজন রাজনীতিবিদ বা একজন প্রশাসক বা একজন মন্ত্রী ভুল করে, তখন তার জন্য জাতি সাফার করে, জাতির উপরে সেটা হয়। আজকে এই পরীক্ষাটা না হলে একটা জেনারেশন পরীক্ষা ছাড়া হয়ে গেল। উনি যেটা বললেন যে পরীক্ষাটা কোনো বাতিল করা যাবে না, তার যোগ্যতা তো নষ্ট হয়ে গেল এবং সারা জীবন সেটা বহন করতে হবে। এবং এই যে গত অন্তর সরকার আমলে পরীক্ষা নেয় নাই, যে ব্যাড এক্সাম্পল সৃষ্টি করে গেছে। আজকে ছাত্ররা যেভাবে আবার একটা নতুন মাতমে নেমেছে, এই ছেলেরা যদি আজকে ঘরে ফিরে যেতে না চায়, এখানে বলাটা তো উস্কানিমূলক হয়ে যাবে। আমি চাই ছেলে ঘরে ফিরে যাক, আমি তাদের ছেলেদের পক্ষে একটি কথা বলতে চাই না, কারণ ছেলেদেরকে এখন পরীক্ষা দিতে না যাওয়ার